আলোচনা একটাই, আমি মন্দির গড়লাম। আলোচনা একটাই, আমি মন্দির ভাঙলাম, মসজিদ করলাম। দু তরফের এই রেকর্ড দেখানোর একটি প্রতিযোগিতা। তাতে বাংলার সংস্কৃতি, বাংলার সাহিত্য, বাংলার রসবোধ, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি আর মোদি দুজনের মধ্যে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এবং তার যে লড়াই, সেই লড়াইয়ে বাংলা বছরের পর বছর ভুগছে। বলছি আমরা না, এই কথাটা তো আমরা প্রথম দিন থেকে বলছি এবং এটা শুরু হয়েছে লক্ষ্য করে দেখবেন 2014 পর থেকে। এই বাংলায় উন্নয়ন নিয়ে আর রাজনীতির কথা বলা হয় না। এখানকার শিক্ষা কি, স্বাস্থ্য কি, শিল্প কি, টুরিজম কি, সাম্প্রদায়িক সম্প্রীতি কি, পুলিশ ব্যবস্থা কি, আমাদের এখানটায় ভবিষ্যতের বেকার যুবকদের কি, কোনো পরিকল্পনা, কোনো আলোচনা, কিচ্ছু নাই। আলোচনা একটাই, আমি মন্দির গড়লাম। আলোচনা একটাই, আমি মন্দির ভাঙলাম, মসজিদ করলাম। দু তরফের এই রেকর্ড দেখানোর একটি প্রতিযোগিতা। তাতে বাংলার সংস্কৃতি, বাংলার সাহিত্য, বাংলার রসবোধ, বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি আর মোদি দুজনের মধ্যে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি এবং তার যে লড়াই, সেই লড়াইয়ে বাংলা বছরের পর বছর ভুগছে। বাংলা দিনের পর দিন ভারতবর্ষে পিছিয়ে পড়া রাজ্য হিসাবে তার পরিচয় অর্জন করে ফেলছে। আপনারা কি জানেন, ভারতবর্ষের 17টা মোট বড় রাজ্য, সেই 17 রাজ্যের মধ্যে উন্নয়নের তালিকায় বাংলা শেষের 3 জনের মধ্যে। আগে ছিল প্রথম 3 জনে, এখন শেষ 3 জনে। দিদির দয়ায়, দিদির সৌজন্যে বাংলা কি পেল? বাংলা শিল্পতে পিছিয়ে গেল। আর বাংলা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে শিল্প হবে, অগ্রগতি হবে, শহরতলি শহর হবে, কর্পোরেশন হবে, যারা এর আগে পরিযায়ী হয়েছে তারা কিন্তু শিল্পপতি ছেলে যায়নি, তারা কৃষকই ছিল। কৃষক ছিল, মজদুর ছিল, তারাই গেছে। কারণ রাজ্যে রোজগার নেই। এখানে আপনি গোটা দিন কাজ করলে 300 টাকা পাবেন, কেরলে গেলে 1200 টাকা পাবেন, যাবে। এবার একটু আগে তো বললাম, এই বাংলা পরিযায়ী শ্রমিক সরবরাহকারী রাজ্য হিসেবে রূপান্তরিত হয়েছে। এখান থেকে গিয়ে তারা সব কৃষিকাজে যায় তা না, তারা লেবার হয়, তারা মিস্ত্রি হয়, সবই হয়, তারা মেকানিক্স হয়। উঁচুরির জন্য তাদেরকে পাঠিয়ে বাধ্য হতে হচ্ছে। অথচ দিদি চালু করেছিল না, পরিযায়ী শ্রমিক জন্য কি একটা শ্রী চালু করেছিল, এলে এইসব কাজ হবে। শ্রমশ্রী নাকি একটা চালু করেছিল। শ্রীয়ের তো কোনো অভাব নাই বাংলায়, হাজার হাজার শ্রী দিদি তৈরি করেছে। তো যারা পরিযায়ী শ্রমিক তাদের জন্য একটা শ্রী তৈরি করেছিল, এখানে এলেই নাকি টাকা দেবে, কাজ দিয়ে দেবে, সব রেডি কাজ। তারা এসেছিল ভয়ে ভয়ে, বাইরের অত্যাচার তারা এসেছিল, আবার 7 দিনের মধ্যে পালিয়ে গেছে। কারণ বাইরে পিঠে 2 বাড়ি খেলেও খাবার আছে, এখানে পিঠেও বাড়ি খেতে হবে, মুখেও বাড়ি খেতে হবে। যে সমুদ্র তটে যে শিল্পায়নের কথা বলে, এই যে পর্যটন শিল্পের রমরমার কথা বলা হয় গর্ব করি, সেই পর্যটন শিল্প বলতে কি বোঝায়? দীঘা, আর কি কি আছে, মন্দারমণি, সেখানটা কিন্তু কোস্টাল রেগুলেশন অ্যাক্ট, এটা মানা হয় না। সমুদ্র থেকে কত দূরে হোটেল করতে হবে মানা হয় না। সমুদ্রে স্নান করতে গেলে কি কি নিয়ম মানতে হবে মানা হয় না। সমুদ্রে পুলিশের ব্যবস্থা নেই, কারণ এমনি পুলিশ নেই। দেখুন ওখানে কথা সিভিককে রেখে দিয়েছে, দিদির পুলিশ তো সিভিক, কিন্তু কোস্টাল পুলিশ সিভিক হতে পারে না, তারা ওয়েল ট্রেন্ড হতে হয়। এবং এখানে এই পর্যটন শিল্পের নামে দিদির অনেক অ্যাডভার্টাইজও হয়, মানুষ যায়, কিন্তু নিয়ম কানুন না মেনে। একদিন হোটেল হচ্ছে, একদিন সমুদ্রে স্নান করানো, ওখানে আরো কিছু ব্যবস্থা আছে, সব কিছু পাবেন ওখানটায়। দিদির পর্যটন কেন্দ্রে সব পাবেন, আপনার যা যা দরকার সব পাবেন। আনন্দ করার জন্য, মস্তি করার জন্য সব কিছু পাবেন। অনেক রকমের ব্যবসা গড়ে উঠেছে ওখানটায়, অনেক রকমের। তাতে মদের ব্যবসা আছে, দেহের ব্যবসা আছে, সব ব্যবসা আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানে দেহ শিল্প আছে, মদ শিল্প আছে এই পর্যটন কেন্দ্রগুলোতে। তার মধ্যে সাধারণ মানুষও যাচ্ছে। আমি পর্যটকদের একটু দোষ দিচ্ছি না, পর্যটক গিয়ে মদ পেলে মদ খাবে, তাতে কোনো অপরাধ নেই। আমি থাকলে আমিও হয়তো খেতাম, কোনো অপরাধ নেই তাতে। কিন্তু কথা হচ্ছে যে সব কিছু নিয়মের মধ্যে করা দরকার। আজকে শুধুমাত্র আমি লাইসেন্স দিয়ে গেলাম, কিন্তু তার
পরিবর্তে আমাকে যা যা রেস্ট্রিকশন করতে হবে সেগুলো আমি আরোপ করলাম না, আমার তো ঘুরতেই হবে তার জন্য। তাই আমি বলবো এই পর্যটন শিল্পের এবং সেই সঙ্গে সঙ্গে এই যে রাহুলের মতন এত বড় একটা শিল্পীর মৃত্যু, তার জন্য কোর্টের পক্ষ থেকে কোর্ট মনোনীত কোনো তদন্ত কমিটি তৈরি করে তদন্ত